আচ্ছা চলুন আর কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেইনারে সরাসরি ঢুকে পড়ি। আজ আমরা আমার দেশ পত্রিকায় প্রকাশিত এবং ওয়াশিংটন পোস্টের স্যাটেলাইট ডেটার উপর ভিত্তি করে তৈরি হওয়া একটা রীতিমতো চোখ কপালে তোলার মতো রিপোর্টের গভীরে যাব। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সামরিক সংঘাতে আসলে ঠিক কতটা ক্ষতি হয়েছে, মানে প্রকাশ্যে আমাদের যা বলা হচ্ছে আর বাস্তবে মাটিতে যা ঘটেছে, এই দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। তো আজকের এই বিশ্লেষণে আমরা একদম ধাপে ধাপে সেই আসল তথ্যগুলোই ডিকোড করব। আজকের আলোচনার রোডম্যাপটা এক নজরে দেখে নেওয়া যাক। ১. বিমান হামলার অজানা পরিসংখ্যান। ২. সামরিক সম্পদের ব্যাপক ক্ষতিগ্রস্ততা। ৩. পঞ্চম নৌবহর স্থানান্তর এবং ৪. বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রভাব। পর্ব ১. বিমান হামলার অজানা পরিসংখ্যান। দেখুন, এখানেই আসল গরম মেলটা। একদিকে মার্কিন প্রশাসনের শুরুর দিকের বিবৃতিতে ক্ষতির মাত্রাকে বেশ বলতে গেলে অনেকটাই আড়াল করা হয়েছিল, কিন্তু অন্যদিকে ওয়াশিংটন পোস্ট যখন স্যাটেলাইট ইমেজের একেবারে চুলচেরা বিশ্লেষণ করল, তখন যে ছবিটা বেরিয়ে এলো সেটা রীতিমতো চমকে দেওয়ার মতো। অন্তত 228টি স্থাপনা ও সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার একদম অকাট্য প্রমাণ মিলেছে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, হোয়াইট হাউস কিন্তু তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্যই করেনি। পর্ব ২. সামরিক সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি। এবার চলুন দেখি একেবারে গ্রাউন্ড লেভেলে ধ্বংসযজ্ঞের আসল চিত্রটা ঠিক কেমন। 15। হ্যাঁ, সংখ্যাটা মাথায় রাখবেন। সবচেয়ে বড় শকের বিষয়টা হচ্ছে এই হামলার বিশাল পরিধি। স্যাটেলাইট ডেটা একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে ওই অঞ্চলে অন্তত 15টি আলাদা আলাদা মার্কিন সামরিক ঘাঁটিতে সফলভাবে আঘাত হানা হয়েছে। মানে এটা কোনোভাবেই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং নিখুঁত ছকে বাঁধা একটা মাস্টার প্ল্যান। ডেটার আরেকটু গভীরে যাওয়া যাক। এই যে 228টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হল, এর মধ্যে 217টি হচ্ছে সাধারণ ভবন বা অবকাঠামো। তো প্রশ্ন জাগতে পারে, আসল ক্ষতি তাহলে কোথায়? আসল ধাক্কাটা লেগেছে ওই বাকি 11টি জায়গায়, কারণ এই 11টি হচ্ছে অত্যন্ত সংবেদনশীল এবং হাই ভ্যালু সামরিক সম্পদ, একটা ঘাঁটির প্রতিরক্ষার একদম মূল স্তম্ভ যাকে বলে। এই ছকটা দেখলে পুরো বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখুন কিভাবে বিভিন্ন দেশের মাটিতে থাকা কৌশলগত রাডার সিস্টেমগুলোকে একেবারে টার্গেট করে অন্ধ করে দেওয়া হয়েছে। বাহরাইন আর কুয়েটে থাকা বিখ্যাত প্যাট্রিয়ট সিস্টেম, জর্ডান আর আমিরাতে থ্যাড রাডার আর সৌদিতে থাকা সেন্ট্রি কমান্ড বিমান সব ধ্বংস করা হয়েছে। এমনকি বাহরাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্যাটেলাইট ডিশও রেহাই পায়নি। আক্ষরিক অর্থেই সামরিক স্নায়ুকেন্দ্রগুলোকে পুরোপুরি অকেজো করে দেওয়ার একটা নিখুঁত অপারেশন ছিল এটা। এই হামলাগুলো কিন্তু একেবারেই এলোপাতাড়ি ছিল না। আমার দেশের রিপোর্টে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে এই বিশাল ধ্বংসযজ্ঞের অর্ধেকেরও বেশি, 50%-এরও বেশি ঘটেছে মূলত দুটো জায়গায়। কোথায়? বাহরাইনে থাকা পঞ্চম নৌবহরের সদর দপ্তরে আর কুয়েতের 3টি প্রধান সামরিক স্থাপনায়। একজন মার্কিন কর্মকর্তাও কিন্তু স্বীকার করেছেন যে এই নির্দিষ্ট জায়গাগুলোতে হামলার মাত্রা ছিল অসাধারণ রকমের বেশি। পর্ব ৩. পঞ্চম নৌবহর স্থানান্তর। এতক্ষণ তো আমরা সরাসরি ক্ষতির হিসাব দেখলাম, এবার চলুন দেখি এর ফলে কৌশলগতভাবে কতটা বিশাল একটা রদবদল ঘটে গেছে। বাহরাইনে নৌ সহায়তা ঘাঁটির অবস্থা এতটা খারাপ ছিল যে অভাবনীয় একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিফথ ফ্লিট বা পঞ্চম নৌবহরের পুরো কমান্ড কাঠামোকে মধ্যপ্রাচ্য থেকে সরাসরি গুটিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ম্যাকডিল এয়ারফোর্স বেসে সরিয়ে নেওয়া হয়েছে। ভৌগোলিক আর কৌশলগত দিক থেকে এই স্থানান্তরের ইম্প্যাক্ট আসলে কতটা বিশাল সেটা সত্যিই অকল্পনীয়। এই নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনা দরকার। তিনি বলছেন, ভবিষ্যতে বড় পরিসরে এসব বাহিনী আর আঞ্চলিক ঘাঁটিতে ফিরতে নাও পারে। এটা কিন্তু সাধারণ কোনো কথা নয়। যদি সত্যি এই বাহিনীগুলো আর আগের মতো মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে না ফেরে, তবে আন্তর্জাতিক নিরাপত্তা আর সেনা মোতায়েনের ইতিহাসে এটা একটা যুগান্তকারী পরিবর্তন হতে যাচ্ছে। এটা শুধুই একটা সাময়িক পিছুহটা নয়, বরং গেম চেঞ্জিং একটা কৌশলগত শিফট। পর্ব ৪. বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রভাব। এই ঘটনাগুলোর ফলে বিশ্বমঞ্চে এখন কী ধরনের চেইন রিয়াকশন শুরু হয়েছে, এবার সেটা দেখা যাক। এই ঢেউ কিন্তু ইতোমধ্যেই কূটনীতির হিসাব নিকাশ পাল্টে দিচ্ছে। দোহা ইনস্টিটিউটের তথ্য মতে
ইরান এখন আর নিঃশর্তভাবে আগের অবস্থায় ফিরতে রাজি নয়, তারা নতুন সমীকরণ খুঁজছে। ওদিকে ইউরোপ আর আমেরিকার ভেতরে মতবিরোধ থাকলেও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্জ বলছেন ন্যাটোর প্রতি ইউরোপের সমর্থন আগের মতোই আছে। আর খোদ ওয়াশিংটনের ভেতরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। আদতে এই সামরিক উত্তেজনার পেছনের মূল কারণটা কি? আমার দেশ পত্রিকায় জো কেন্টের একটা বক্তব্য তুলে ধরা হয়েছে। এই জো কেন্ট কিন্তু যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের সাবেক পরিচালক। তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন বলা যায়। তার দাবি, মার্কিন গোয়েন্দাদের কাছে তথ্য ছিল যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। তার মতে এই যুদ্ধ আমেরিকার স্বার্থে নয়, বরং প্রভাবশালী লবির চাপে সংঘটিত হয়েছে। বুঝতেই পারছেন এই ধরনের মন্তব্য সংঘাতের পেছনের উদ্দেশ্য নিয়ে কত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। তো সব শেষে সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই থেকে যায়। এই যে সামরিক সম্পদের এত বড় একটা স্থানান্তর হলো, কূটনীতির হিসেবে এত বড় রদবদল ঘটে গেল, তাহলে মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা কাঠামোতে এই যে বিশাল একটা শূন্যস্থান তৈরি হলো, এটা পূরণ করবে কে? বিশ্ব বাণিজ্য আর আঞ্চলিক রাজনীতির এই নতুন সমীকরণ আগামী দশকের ইতিহাসকে কিভাবে বদলে দেবে? উত্তরটা আপাতত সময়ের হাতেই তোলা থাকলো। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি।